হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বাইডেনের সময় থেকে ইমিগ্রেশন শরণার্থী হিসাবে সুবিধাপ্রাপ্ত যারা ছিলেন তাদের সব আবেদন পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ যারা গ্রিন কার্ড পর্যন্ত পেয়েছেন তাদের গ্রিন কার্ড আবেদন এবং যারা আবেদনকারী এখন পর্যন্ত রয়েছেন সবার আবেদন পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন এবং যাদের কেস অ্যাপ্রুভ হয়েছে সেগুলোও পুনঃতদন্ত করা হবে। সো এই বিষয়টি নিয়ে সর্বত্র উদ্বেগ এবং এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিবাহ সূত্রে গ্রিন কার্ডের আবেদন সাক্ষাৎকার শেষ হলো ডিটেনশন সেন্টারে যাওয়ার মাধ্যমে। এই ধরনের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প কর্তৃক মোতায়েনকৃত ন্যাশনাল গার্ডের উপর গুলি, আহত 2, সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তি আফগান এবং ট্রাম্পের নিন্দা এবং অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লতিশিয়া জেমস ও এফবিআই অফিসারের কনির বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ এবং এই খারিজ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের উপর ট্রাম্পের প্রতিশোধ স্পৃহা পরায়ণতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আর্থিক সংকটে থাকায় খাবার সরবরাহ নিয়ে চরম সংকট। এক্ষেত্রে বাংলাদেশি অর্গানাইজেশন মুনার সোশ্যাল সার্ভিস তারা কী ধরনের সার্ভিস দিচ্ছেন বা তাদের কাছে কী সুবিধা পাবেন এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। ট্রাম্পের বার্ধক্যজনিত শারীরিক অক্ষমতা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, এটি জানার চেষ্টা করব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আছে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছে জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, আরিফুর রহমান, ডক্টর জাহাঙ্গীর কবির এবং সাথে আছেন জনাব নাজবুল হাসান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। কিছুক্ষণ আগে হোয়াইট হাউসের নিকটে 2জন ন্যাশনাল গার্ড সৈন্যকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি একজন আফগান মুসলিম। তার নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। অভিযুক্ত অবশ্য সে এখনো পর্যন্ত রহমতুল্লাহ লাখওয়ানি এবং এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি তাকে আক্রমণকারীকে একজন জন্তু অ্যানিমাল হিসেবে ঘোষণা করেছেন এবং বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে তিনি সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করবেন সেই ব্যক্তির বিরুদ্ধে যারা যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তির উপর গুলি চালিয়েছে, অ্যাম্বুশ করেছে অবশ্য বলা হচ্ছে। এবং পেন্টাগনের যিনি প্রধান ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাগসেট জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আরো অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত দিয়ে ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসিকে মোটামুটি নিরাপত্তা বাহিনী দিয়ে ডেকে ফেলা হচ্ছে এবং এই বিষয়টা যেহেতু হোয়াইট হাউসের পাশেই আক্রান্ত হয়েছে ন্যাশনাল গার্ড, অতএব ধারণা করা হচ্ছে যে হোয়াইট হাউসও এখন আততায়ীদের নাগালের মধ্যে চলে এসেছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বিগ্ন করে চলেছে। এর পাশাপাশি নিউ ইয়র্ক সিটিতে একজন মুসলিম মেয়রের দায়িত্বভার গ্রহণের আর মাত্র মাসখানেকেরও প্রায় 5 সপ্তাহের মতো সময় বাকি আছে। তার আগে আরেকজন মুসলিম অভিযুক্ত হলেন আজকে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের 2জন সদস্যকে অ্যাম্বুশ অর্থাৎ তাদেরকে গুলিবদ্ধ করে আহত করার জন্য। তারা অবশ্য প্রথমে বলা হয়েছিল তাদের একজন মৃত্যুবরণ করেছিলেন, ভার্জিনিয়ার গভর্নর জানিয়েছেন, কিন্তু পরবর্তীতে ওয়াশিংটন ডিসির গভর্নর জানিয়েছেন যে না, কেউই এখনো মৃত্যুবরণ করেনি, তবে 2জনেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বিপজ্জনক অবস্থায় চিকিৎসা গ্রহণ করছেন সেটি জানিয়েছেন। এবং মোটামুটি থমথমে অবস্থা ওয়াশিংটন ডিসিতে এবং বিপুল সংখ্যক ন্যাশনাল গার্ড সেখানে মোতায়েন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে একজনই মাত্র আক্রমণকারী ছিলেন 2জনের বিরুদ্ধে এবং এই আক্রমণটি টার্গেটেড অর্থাৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই আক্রমণ কাণ্ড পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল তার নাম হচ্ছে মুরিয়েল বাউজার। তিনি আজকে সেই তথ্যটি জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি এফবিআই এর প্রধান অবশ্য বলেছেন যে তাকে খোঁজ করে বের করার চেষ্টা চলছে এবং অবশ্যই তাকে খুঁজে বের করা হবে। আপনারা জানেন 2020 সালের নির্বাচনকে কেন্দ্র করে জর্জিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছিল এবং সেই অভিযোগ বিরুদ্ধে মামলা করেছিল সেখানকার
জর্জিয়া স্টেট ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে। এবং আপনাদের অনেকের হয়তো স্মরণ আছে, সেই মামলায় অভিযুক্ত হিসাবে হয়েছিলেন সেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সেই কালের চিফ মার্ক মিডোজ এবং নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি। কিন্তু সেই মামলা যারা দায়ের করেছিলেন, সেই সেই যিনি ফানি উইলস, যিনি প্রসিকিউটর ছিলেন সেই জর্জিয়া স্টেট কোর্টের, তিনি পরবর্তীতে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন সেই প্রসিকিউটর হিসেবে, এবং তার পরিবর্তে একজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, পিটার স্ক্যান্ডালাকিস। এই পিটার স্ক্যান্ডালাকাসই আজকে ঘোষণা করেছেন যে তারা প্রেসিডেন্ট ট্রাম্প আর তার দুইজন সহযোগীর বিরুদ্ধে নির্বাচনী ফলাফল বানচালের যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল স্টেট মাধ্যমে, স্টেট অফ জর্জিয়ার পক্ষ থেকে, সেটি তারা প্রত্যাহার করে নিচ্ছেন। অতএব প্রেসিডেন্ট ট্রাম্পকে আর এই স্টেট মামলায় অভিযুক্ত হওয়ার দায় মুক্তি পেয়েছেন তিনি, এবং তারা স্টেট অফ জর্জিয়া সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন স্টেট সুপিরিয়র কোর্টে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর বলেছিলেন যে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদেরকে ধরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার জন্য যে ডিপোর্টেশন কর্মসূচি চালু করা হয়েছে, এতে যারা নিরপরাধ অর্থাৎ যারা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন কিংবা তাদের বিরুদ্ধে এবং তাদের কিংবা নয় এবং তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অভিযোগ নেই, তাদেরকে আপাতত তাদেরকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হচ্ছে না। কিন্তু সর্বশেষ গ্রেপ্তার এবং অন্তরীণ রাখার যে তথ্য পাওয়া যাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, তাতে দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থান ছাড়া, তাদের পরিমাণ বেড়েছে গত কয়েক মাসে 2000 গুণ। অর্থাৎ আগে যারা গ্রেপ্তার হতেন নিরপরাধ ব্যক্তি কিন্তু যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন, অন্য কোনো অভিযোগ নেই, তাদের তুলনায় গত কয়েক মাসে যারা অভিযোগ গ্রেপ্তার হয়েছেন তাদের হার বেড়েছে 2000 গুণ। এবং এটি হচ্ছে এবং এই 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 এর কারণটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে ডিপোর্টেশন প্রক্রিয়া এবং অবৈধভাবে যারা অবস্থান করছেন তাদের গ্রেপ্তার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হয়েছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিলের মাধ্যমে। এই কর্মসূচি বাস্তবায়নে বিশেষ করে ইমিগ্রেশন এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছিল কয়েক বিলিয়ন ডলারের জন্য, এবং সেই জন্য অতিরিক্ত 10,000 এনফোর্সমেন্ট অফিসার, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট সহ আরো বিভিন্ন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে 10,000-এরও বেশি। এবং তারা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের পরিধি আরো বিস্তৃত করেছেন এবং এতে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন। এখন অবশ্য আর ভেবে দেখা হচ্ছে না, যুক্তরাষ্ট্রের সামান্যতম ইমিগ্রেশন জটিলতা থাকলে কিংবা ইমিগ্রেশনের বিধিমালা লঙ্ঘন করলে সামান্য ভাবেও আর দিন কয়েকের বেশি অবস্থান করলেও নির্ধারিত সময়ের চাইতে তাদেরও গ্রেপ্তার করে অন্তরীণ করা হচ্ছে, গ্রেপ্তার করে আটক পাঠানো হচ্ছে ডিটেনশন সেন্টারে। কারণ এখন ডিটেনশন সেন্টারে জায়গার সংকুলনের কোনো অভাব নেই, অতএব বিপুল পরিমাণ স্থান সংকুলনের ব্যবস্থা করা হয়েছে নতুন বাজেটের মাধ্যমে। অতএব গ্রেপ্তার প্রক্রিয়াও জোরদার করা হয়েছে এবং এতে বিপুল সংখ্যক লোককে আটক করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 65,000-এরও বেশি মানুষ বর্তমানে সমগ্র যুক্তরাষ্ট্রে বিভিন্ন জেলে আটক রয়েছেন বিভিন্ন ইমিগ্রেশন সমস্যার কারণে। হোয়াইট হাউসের ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের আপন বড় ভাইয়ের সাবেক স্ত্রী ও তাদের 11 বছর বয়স্ক সন্তানের মাকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের জন্য আটক করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, এবং তাকে লুইজিয়ানার একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যারোলাইন লেভিটের ভাইয়ের সাথে তার বিবাহিক সম্পর্ক স্থাপিত আরো প্রায় 1.5 দশক আগে, এবং সেই মহিলা যুক্তরাষ্ট্রে এসেছিলেন প্রথমে বলা হচ্ছে টুরিস্ট ভিসায়, যেটি ইমিগ্রেশন হোমল্যান্ড সিকিউরিটি থেকে বলা হয়েছিল 1999 সালে এই মহিলা এসেছিলেন যুক্তরাষ্ট্রের টুরিস্ট ভিসায়। এবং এরপর থেকে তার ভিসার মেয়াদ অতিবাহিত হওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন, এবং অবৈধভাবে অবস্থান করাকালীন সময়ে তিনি বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছিলেন ক্যারোলাইন লেভিটের সাথে, এবং তাদের 11 বছর বয়সে একটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে উক্ত সন্তান উপস্থিত ছিলেন তার মা এবং বাবার সাথে। কিন্তু সেই বিষয়টি অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে যে অবৈধভাবে অবস্থান করে কারোর পক্ষে হোয়াইট হাউসের প্রবেশাধিকার পাওয়া সম্ভব না, কারণ হোয়াইট হাউসের প্রবেশাধিকার পেতে হলে তাকে কোনো না কোনো যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকতে হয়। কিন্তু এদিক থেকে আবার
ওই মহিলা যিনি আইনজীবী রয়েছেন তিনি জানিয়েছেন যে এই মহিলা যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি ক্যারোলাইন লেভিটের ভাইয়ের সাবেক স্ত্রী এবং সন্তানের মা, তিনি ঢাকা কর্মসূচিতে প্রেসিডেন্ট বারাক ওবামার ঢাকা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং ঢাকা কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদনও করেছেন। আর কিছুদিন আগে গ্রিন কার্ড পাওয়ার জন্য এমত অবস্থায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তার সন্তানদের তাকে দেখা সাক্ষাৎ এখনো সুযোগ দেওয়া হয়নি তার সন্তানকে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে 2021 থেকে 2025 পর্যন্ত রিফিউজি এবং অ্যাসাইলাম যাদের গ্রিন কার্ড অনুমোদন করা হয়েছে, যাদের অ্যাসাইলি স্ট্যাটাস এবং গ্রিন রিফিউজি স্ট্যাটাস অনুমোদন করা হয়েছে কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া অব্যাহত ছিল, সেগুলি আপাতত স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য 2021 থেকে 2025 সালের মধ্যে। এবং এতে যারা যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের মধ্যে রয়েছেন ইতিমধ্যে রিফিউজি হিসাবে প্রবেশ করেছেন এবং দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপদ নয় বলে যুক্তরাষ্ট্র আশ্রয় পেয়ে গেছেন তারা, এবং যারা অ্যাসাইলাম প্রাপ্ত যাদের অ্যাসাইলাম অনুমোদন করা হয়েছে, অর্থাৎ যারা কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন অ্যাসাইডি হিসাবে, তারা অর্থাৎ রিফিউজি এবং অ্যাসাইডি স্ট্যাটাস যারা পেয়েছেন এবং এখন গ্রিন কার্ড পার্মানেন্ট রেসিডেন্ট যেটাকে বলা হয় আমরা, সেই গ্রিন কার্ড পাওয়ার জন্য I-485 বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করেছেন, তাদের সেই আবেদনের বিবেচনার পর্বটি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে আরো বেশি ভাবে যাচাই বাছাই করার জন্য। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার হিসাবে নির্বাচিত, আপনারা জানেন আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন এবং তার দিন কয়েক পরেই নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের যিনি স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম ইহুদি সম্প্রদায়ভুক্ত মহিলা। তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকারের দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত হয়েছেন বলে তার কাছে যথেষ্ট ভোট রয়েছে, যদিও ভোট গণতি অনুষ্ঠিত হয়নি কিন্তু তিনি নিজেই জানিয়েছেন যে তার পক্ষে পর্যাপ্ত ভোট রয়েছে। তিনি হচ্ছেন জুডি ম্যানিন, তিনি আপটাউন ইস্ট সাইড থেকে ম্যানহাটন ইস্ট সাইড থেকে নির্বাচিত কাউন্সিলম্যান। এর আগে 2 দফায় কমিশনারও ছিলেন নিউ ইয়র্ক সিটিতে এবং তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে, সিটি কাউন্সিল ইতিহাসে প্রথম ইহুদি সম্প্রদায়ভুক্ত মহিলা কাউন্সিলম্যান যিনি স্পিকারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অতএব জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্বভার গ্রহণ করছেন এবং তার দিন কয়েক পরে স্পিকার হিসাবে দায়িত্বভার গ্রহণ করছেন প্রথম ইহুদি সম্প্রদায়ভুক্ত মহিলা জুলি মেনিন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রচারণা টিম, ট্রানজিশন টিম, অবশ্য ট্রানজিশন টিম থেকে জানানো হয়েছে এই পর্যন্ত 25,000 অনুদান প্রদানকারী কাছ থেকে তারা $2 মিলিয়ন সংগ্রহ করতে পেরেছেন। $4 মিলিয়ন তাদের লক্ষ্যমাত্রা এবং গড় পড়তায় প্রতিটি গড়ে অনুদান ছিল $75 মতন। এবং জানুয়ারি 1 তারিখ যে নিউ ইয়র্ক সিটির দায়িত্বভার গ্রহণ করার যে অনুষ্ঠান আয়োজন করা হবে সেই অনুষ্ঠানের পূর্বে ব্যয় নির্বাহের জন্য এই তহবিলটি সংগ্রহ করা হচ্ছে। তবে মামদানি মেয়রের দায়িত্বভার গ্রহণ করার পর নতুন একটি সংকটে পড়তে যাচ্ছেন, সেটি তার কারণটা হচ্ছে সিটি কাউন্সিলের একজন সদস্য যিনি মেয়র মামদানির সমর্থক এবং মেয়র মামদানির পক্ষে তিনি প্রচারণায় অংশ নিয়েছেন সিটি কাউন্সিল সদস্য, তিনি এই সিটি কাউন্সিলের সদস্যদের এবং মেয়র সহ সিটি কাউন্সিলের সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাব করেছেন। যদিও বেতন বৃদ্ধির প্রস্তাবটি এই মেয়র, একটি নিয়ম আছে নিউ ইয়র্ক সিটিতে যে 2 মাস আগে সেটি পাশ করতে হয়, কিন্তু সেটি যেহেতু 2 মাস আগে পাশ করা হয়নি, এটি পরবর্তীতে পাশ করা হবে এবং সিটি কাউন্সিলে পর্যাপ্ত ভোট রয়েছে এটি পাশ করার ব্যাপারে। এবং এটি যখন নতুন সিটি কাউন্সিলে পাশ করানো হবে তবে খুব সম্ভবত সেটি প্রথম বিল হবে যেটি মেয়র জোহরান মামদানির টেবিলে যাবে স্বাক্ষরের জন্য। এবং মেয়র মামদানির কাছে অপশন রয়েছে দুটি, হয় তিনি স্বাক্ষর করবেন নয় তিনি ভেটো দিবেন। এবং তিনি স্বাক্ষর করবেন কিনা ভেটো দিবেন এই বিষয়টি নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে, কারণ নিউ ইয়র্ক সিটিতে অ্যাফোর্ডেবিলিটি প্রশ্ন তুলে যিনি নির্বাচিত হয়েছেন মূলত তিনি শুধু সিটি কাউন্সিল এবং মেয়রের বেতন বৃদ্ধির প্রস্তাবে স্বাক্ষর করবেন কিনা এটি একটি জটিল বিষয়। এবং যদিও গত কয়েক বছর ধরে সিটি কাউন্সিলের বেতন একই অবস্থায় আটকে আছে, নতুন বেতন তালিকা অনুযায়ী যদি এটি অনুমোদন হয়, সম্ভব হয় অনুমোদন করা সিটি কাউন্সিলের, যদিও
যিনি প্রস্তাবটি তুলেছেন তিনি দাবি করছেন তার কাছে পর্যাপ্ত ভোট রয়েছে এটি পাস করানোর ব্যাপারে। যদি সেটি পাস হয় তাহলে মেয়রের বেতন দিয়ে দাঁড়াবে প্রতি বছর $3 লক্ষ। আরেকটি জিনিস হচ্ছে যে বিষয়টি বলার চেষ্টা করছি, তবে আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাকে দু একটা জিনিস জানতে চাই যে ইমিগ্রেশন নিয়ে আপনি আজকে দেখেছেন নিউ ইয়র্ক টাইমসে অনেকগুলো রিপোর্ট। আমি যদি রিপোর্টগুলো পড়ি আপনার, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ওয়েদার ইটস রিলেটেড উইথ এনিথিং এলস। আজকে টু গার্ড মেম্বার্স অফ ক্রিটিক্যালি ওন্ড, এটা তো আপনি বলেছেন অলরেডি। বাট আমি যদি জাস্ট স্ক্রল করে একটু নিচে যাই এই ঘটনার পর, তাহলে অলমোস্ট সব immigration, green card interviews and in handcuff for spouse of U.S. citizen. This is one of the story. Colorado judge tells immigration agent to stop arrest without warrant. তারপরে হচ্ছে আরেকটা রিপোর্ট হচ্ছে ICE detained woman with family ties to White House press secretary, আপনি যেটা বলছেন একটু আগে, এবং এইগুলোর সাথে আরো অনেকগুলো স্টোরি আছে। সো কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যখন মামদানি সাক্ষাৎ করলেন, তার পিঠ চামড়ালেন, তাকে পাশে নিয়ে কথা বললেন, তখন মনে হচ্ছিল যে ইমিগ্রেশনের ব্যাপারে তিনি এত কড়াকড়ি কোনো কিছু করবেন না, বিকজ মামদানি খুব লিবারেল আপনি জানেন। কিন্তু এখন মনে হচ্ছে যে ট্রাম্পের চেয়েও তার যে পলিসি মেকার যারা, অ্যাডভাইজারি বোর্ড যারা আছে এসব ব্যাপারে, দে আর ভেরি 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 আপনার স্ট্রং এগেনস্ট দি ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেন্ট বেনিফিট। আপনার কি মনে হয়? আসলে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলি বলেছেন তিনি দায়িত্ব গ্রহণের পূর্বে, তারপরে এবং যে কাজগুলি করবেন বলেছেন, তিনি সেখান থেকে কিন্তু কোনোভাবেই পিছু চড়ছেন না। এবং গতকাল আরেকটি খবর এসেছে নিউ ইয়র্ক টাইমস আরো কয়েকটি ব্যাপারে, যে বিচারকরা নির্দেশ দিচ্ছেন ডিপোর্টেশন ফ্লাইট ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেই নির্দেশ অমান্য করার নির্দেশ দিচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটি অফিসারদের, যিনি হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়ি। অতএব তিনি বলেছেন, ক্রিস্টি নোয়ি বলেছেন যে ফ্লাইট আকাশে উঠে গেছে, সেটি আমেরিকার মাটিতে ফিরে নামবে না, বিচারকরা যাই বলুক না কেন। এ হচ্ছে কারণ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কিছু কিছু আইনজীবীর মতামত হচ্ছে, যখন কোনো বিষয় আমেরিকার আকাশের বাইরে চলে যায়, সেটিতে আমেরিকার বিচারকদের আর কর্তব্য কিংবা দায়িত্ব থাকে না। এটি হচ্ছে তাদের অবজারভেশন। যাই হোক, এগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে যদি কোনো আপিলস হয়। কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মুহূর্তে একমাত্র সিটিজেনশিপ যারা রয়েছেন, যাদের যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ রয়েছেন, তারা এখনো সেই ধরনের কোনো সমস্যা সংকটে পড়েনি, যেটা কি বলা যায় যে খুব দ্রুত তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া যেতে পারে। আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে সিটিজেনশিপ অর্জন করার 2 বছর অতিবাহিত হলে সরকারের প্রমাণ করার দায়িত্ব পড়ে, যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আনে যে অভিযোগটি সত্য কি মিথ্যা, যিনি ডিফেন্ডেন্ট অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তার কোনো দায়িত্ব থাকে না এটি সত্যকে মিথ্যা প্রমাণ করার। সেটি একটি ব্যাপার রয়েছে যদিও সিটিজেনদের ক্ষেত্রে। কিন্তু যারা গ্রিন কার্ড ধারী আছেন, কিংবা যেমন ধরেন গতকালকে আমি বলেছি যে একজন আমি বলেছি কিনা মনে করতে পারছি না, কারণ প্রতিদিন অনেক খবর আসে, তো একজন ভিয়েতনামের মহিলাকে ডিপোর্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রে, যিনি 20 বছর ধরে গ্রিন কার্ড ধারী হয়েছিল। কেন গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং তাকে ডিপোর্ট করা হয়েছে? যে গ্রিন কার্ড নেওয়ার আগে তিনি একটি চুরির মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং সাজাও খেতেছিলেন, এবং তিনি শাস্তিও পেয়েছিলেন। এবং গ্রিন কার্ড আবেদন করার সময় তিনি হয়তোবা তার সেই কনভিকশন এবং সেটা থেকে যে দায় মুক্তি পেয়েছেন, এই তথ্যটি তিনি হয়তো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে উল্লেখ করেননি ঘটনা, এবং সেটাকেই তারা হচ্ছে যে তিনি তথ্য গোপন করেছেন, এই অজুহাতে তাকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এবং বিচারকরা ডিপোর্টেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা চায় তা মেনে নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো, কিছু কিছু ব্যতিক্রম যে তা নয় আছে। এবং কিছু কিছু গ্রেপ্তার করা, যেমন একজন H1B ভিসাতে একজন অধ্যাপককে আটক করা হয়েছিল, ইরানিয়ান হিস্ট্রি অধ্যাপক, ইউনিভার্সিটি অব ওকলাহোমার। H1B ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন, তাকে এয়ারপোর্টে আটক করে 5 দিন রাখার পর তাকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। সবাইকে যে আটক করে ডিপোর্ট করছে তা নয়, কিন্তু বিষয়টা যেটি আমি মনে করি যে কারো গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় কিংবা গ্রিন কার্ড পাওয়ার আগে কিংবা পাওয়ার পরে এমন কোনো অপরাধ তারা করে থাকেন যেগুলি ফেডারেল সরকারের অবগত হয়েছে ইতিমধ্যে। আগে একটা সুবিধা ছিল যে গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টার কানেক্টিভিটি ছিল না।
অর্থাৎ যদি ধরেন আপনার বিরুদ্ধে কোনো পুলিশের অভিযোগ আছে, কিংবা কোন পুলিশের একটি টিকেট আছে, কিংবা পুলিশের একটি সাইটেশন আছে, কিংবা কোনো একটি স্টেট ছোট আদালতের কনভিকশন আছে, সেই বিষয়গুলো আগে সেই আদালত পর্যন্ত থেকে যেত, কারণ এত পেপার ওয়ার্ক ফেডারেল সরকারের আওতায় ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে ক্লিন্টন প্রেসিডেন্সির শেষ দিক থেকে আমি বলবো, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেট, কাউন্টি, সিটি বিভিন্ন ধরনের ডাটাবেস একটি ডাটাবেসে সংযুক্ত করা হচ্ছে, একটি ডাটাবেস আছে। এবং এই একটি ডাটাবেস যখন হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্সেস করতে পারে, বিশেষ করে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অফিসাররা, বর্ডার সিকিউরিটির অফিসার যারা আছেন, তারা এই ডাটাবেস গুলো অ্যাক্সেস করতে পারে এবং তারা জেনে যেতে পারেন যে আপনি 25 বছর আগে টিকিট খেয়েছিলেন কিনা, কিংবা আপনি 25 বছর আগে মিসডিমিনার ছিলেন হয়েছেন কিনা, কিংবা 20 বছর আপনি সাবওয়ে লাফ দিয়ে বেরিয়ে গেছিলেন কিনা। এই ধরনের জিনিসগুলো এখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেকর্ডে, এমনকি ফিনান্সিয়াল ক্রাইমের কথা বলা হচ্ছে। আমি বলি যে আপনি ব্যাংকরাপসি করেছেন কিনা, সেই ব্যাংকরাপসির বিষয়টি আপনি ইমিগ্রেশনের গ্রিন কার্ড আবেদনের সময় করেছেন কিনা, কিংবা কোনো ফিনান্সিয়াল ক্রাইমে অভিযুক্ত হয়েছিলেন কিনা, সাজা পেয়েছিলেন কিনা, এই বিষয়গুলোকে এখন বলা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা থাকার যোগ্য নন। যদিও অপরাধের শাস্তিও আপনি পেয়েছেন, মেনে নিয়েছেন, শাস্তি খেটেছেনও, জেলও খেটেছেন, জরিমানাও দিয়েছেন, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি এটাকে ইন্টারপ্রিট করতেছে অন্যভাবে। তো যাই হোক, যে কথাটি আমি বলার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে, খুবই সতর্ক থাকার অবস্থা চলে এসেছে। এবং আজকের গতকাল যে ঘোষণাটি এসেছে গ্রিন কার্ড প্রসেসিংটি স্থগিত করে দেওয়া, এটি আমাদের কমিটির অনেককেই বিপদগ্রস্ত করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু ইমিগ্রেশন ভায়োলেশন তো একদিকে হয় না, নানান রকম ভায়োলেশন আছে, আমরা অনেকেই হয়তো জানিও না যে আমরা এই ভায়োলেশনটি করে ফেলি। অতএব এই বিষয়গুলো আমি মনে করি অভিজ্ঞ অ্যাটর্নিদের সাথে আপনারা পরামর্শ করবেন। একজন অ্যাটর্নি নয়, সন্তুষ্ট না হলে একাধিক অ্যাটর্নির সাথে পরামর্শ করবেন। তবে এই বিষয়ে আমি মনে করি তাহের, আমাদের কমিটিতে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে, যারা মনে করেন যে কমিটির প্রতি তাদের একটু দায়িত্ব রয়েছে, তারা বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করতে, কারণ অনেকের পক্ষে একা একা ইমিগ্রেশন অ্যাটর্নিদের কাছে গিয়ে ফি দিয়ে পরামর্শ নেওয়া হয়তো বা ব্যয়বহুল, কষ্টসাধ্য। তারা যদি অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিদেরকে মিডিয়ার মাধ্যমে কোনো সেমিনারে নিয়ে আসতে পারেন এবং সেই কথার উত্তর দিতে পারেন, তাহলে আমার মনে হয় কমিটি ইনফরমেশনের দিক থেকে অনেক সুবিধাও অনুভব করবে। কমিটির দ্বারা এই ধরনের সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন কিংবা উদ্বিগ্ন আছেন। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনিও থাকেন দেখি, একটু ইব্রাহিম চৌধুরী খোকনকে জিজ্ঞেস করি। ইব্রাহিম চৌধুরী খোকন, আজকে ওয়াশিংটন ডিসির যে ঘটনা, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং আরও 500 ন্যাশনাল গার্ড ওয়াশিংটন ডিসিতে নিয়োগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইমিগ্রেশন ক্র্যাকডাউন অ্যান্ড ইমিগ্রেশন আইনকে এনফোর্স করার যে অব্যাহত প্রয়াস, এই সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আজকের ঘটনা ইমিগ্রেশনকে আরও বেশি শক্ত করার একটা পদক্ষেপ হতে পারে? না, সেটা হতেই পারে। মানে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষুব্ধ হয়েছেন, এটা আমেরিকার নাগরিক হিসাবে আপনি, আমরা সবাই ক্ষুব্ধ। হোয়াইট হাউসের সামনে এসে আপনার এই বোমা ফাটাইয়া দেয়। এই ট্রাম্পের বিরুদ্ধে, মানে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে পরিমাণ বিদ্বেষ ছড়ায় ফেক মিডিয়া এবং কিছু নেগেটিভ মানে লোকজন ক্রিয়েট করে, সকাল থেকে উঠেই মানে ট্রাম্প জিবাইতেছে, এটাও নিউজ। মানে একটা দেশের আরো নানান সংকটে ইমিগ্রেন্টরা যাতে সঠিক ন্যায় বিচার পায়, ইমিগ্রেন্টরা যারা গ্রিন কার্ড পেয়ে গেছে অলরেডি, তাদের প্রতি খড়গ নেমে আসতেছে। এইসব আলোচনা না করে, এইসব ব্যাপারে মানুষকে সচেতন না করে, মানুষ যাতে অপরাধে না জড়াইতে পারে, এইসব না জড়াইতে পারে, আমাদের সংবাদটা কি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিমাইতেছে বসে। মানে এই যে বিদ্বেষ ছড়ানো, এই বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়েই এই সমস্ত জিনিসগুলোকে উস্কে দেওয়া হয়েছে। এই উস্কে দেওয়ার পরিণাম ওই যারা বিদ্বেষ ছড়ায় তারা তো বুক করে না, বুক করে ওই সাধারণ মানুষ। আবার ওই সাধারণ মানুষ যখন বুক করে, ওই যারা বিদ্বেষ ছড়ান তারা আবার একটা সুন্দর করে ব্যাখ্যা দিবেন যে এই কারণে এই হয়েছে, এই গরিব থাকার কারণে এই হয়েছে। আজকে হোয়াইট হাউসের সামনে আসে আপনার সে দুইজন মানে ন্যাশনাল গার্ডকে গুলি করছে, এর চেয়ে বড় নিরাপত্তার জন্য হুমকি আর কি হইতে পারে? সুতরাং এটা বিক্ষুব্ধ হওয়ার, আমেরিকার একজন নাগরিক হিসেবে আমরা বিক্ষুব্ধ। এবং এই অডাসিটি যারা করে, মানে যারা যে দেশ বা যে নাগরিকদের মধ্যে এটা হারবার করে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং খালি এইটা নয়, যারা এই যে প্রেসিডেন্ট এবং মানে আমাদের আমেরিকা এগিয়ে যাওয়ার যে ভাবাদর্শ, এগিয়ে যাওয়ার যে যাত্রাপথ, এটার বিরুদ্ধে নানান ধরনের প্রচারণা জড়িত আছে, তাদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত।
জি ওকে, সো আমরা আমরা আপনি কি ইন্ডিকেট করেছেন আমি জানি না, বাট আমরা আমি কিন্তু ইন্ডিকেট করতেছি, আমি স্পষ্ট বাংলা ভাষায় বলতেছি। আপনি ইন্ডিকেট করেছেন এবং আপনার ইন্ডিকেশনের জবাবে বলবো, আপনি যদি বিং আমেরিকান আমাদের পূর্ণ অধিকার আছে প্রেসিডেন্টের সমালোচনা করার, এবং এটা আমরা করব যদি আমরা অবশ্যই আমি সমালোচনা করি। আপনি অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আমি কোনো দিকে নেওয়ার চেষ্টা করতেছি না, আমি খালি আমি অন্যদিকে প্রেসিডেন্টের সমালোচনা করার, আমি আমাদের নিরাপত্তা জানমালের নিরাপত্তা, প্রেসিডেন্টের প্রতি রেসপেক্ট এটা দেখাইতে চেষ্টা পাশে মামদানিকে বলেছেন তুমি যদি আমাকে ফেসিস্ট বলতে চাও বলে ফেলো, অসুবিধা নেই, আমি এতে কিছু মাইন্ড করব না, বাট আপনি এখন অন্যদিকে, আপনাকে প্রশ্ন করেছিলাম একটি অন্যদিকে নিয়ে গেছেন। জি হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয়। যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমান, এটা নিয়েও একটা সমালোচনা হয়। এই সমালোচনা শুরু করেছেন কে? জনাব চৌধুরী সাহেব, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। কার সম্বন্ধে বলেছেন? প্রেসিডেন্ট বাইডেন। শুধু তাই নয়, তাকে তিনি কি নাম দিয়েছিলেন? স্লিপি বাইডেন। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাইডেন অভিযোগ আছে তিনি অটো প্যান ব্যবহার করেছেন, এবং হোয়াইট হাউসের দেয়ালে বাইডেনের অটো প্যানের ছবি পর্যন্ত তিনি ফ্রেম করে রেখেছেন। অভিযোগটা একটু ঘোরান আপনার দিকে, অভিযোগটা আপনি প্রথমে তুলছেন, আপনি মানে বলছে প্রেসিডেন্ট ট্রাম্প তুলছেন ঘুমিয়ে পড়ার অভিযোগ, এবং তার জবাবে নিউ ইয়র্ক টাইমস গতকাল বিস্তারিত বিবরণ দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ঘুমিয়ে পড়েন কথা বলতে বলতে, এবং এটা খুব প্র্যাকটিক্যাল কথা। কারণটা কি? একটা প্রায় 80 বছরের বৃদ্ধ মানুষ, তার পক্ষে এই চাপ সহ্য করা সম্ভব নয়। তিনি তার ঘন্টা, সারাদিনে দিয়ে কয়েক ঘন্টা মাত্র কাজ করেন। এখন কাজ করেন কেন? বয়সের ব্যাপার একটা আছে, নানা রকম রোগ শোক দেখা দিয়েছে। গত সপ্তাহে MRI করা হয়েছে শুনতে পেয়েছি আমরা, ফলাফল পাইনি আমরা, ফলে ইটস কোয়াইট ন্যাচারাল, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর সমালোচনা, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি সমালোচনা কে করে? তার প্রতিপক্ষদের। আজকে এই নিয়ে কথা বলার কথা আমার। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দিন থেকে কি বলছেন? তার প্রতিটি প্রতিপক্ষকে তিনি দেখে নেবেন, একে বলে রিট্রিবিউশন, শাস্তি দেবেন। কিভাবে? তার সরকারকে ব্যবহার করে। এক্সাম্পল দিই আপনাদেরকে আমি। 2 দিন আগে 6 জন কংগ্রেস সদস্য, তার মধ্যে মার্ক কেলিও আছে, সিনেটর অ্যারিজোনার বিখ্যাত, তিনি কি বলেছেন? সেনাবাহিনীকে তিনি বলেছেন, সৈন্যদেরকে, তোমরা কোনো ইললিগাল অর্ডার ক্যারি আউট করবে না, কোনো ইললিগাল অর্ডার ক্যারি আউট করবে না। এর জবাবে আমাদের প্রেসিডেন্ট কি বললেন? যে এদেরকে গ্রেফতার করা দরকার এবং এদেরকে গুলি করে মারা দরকার। চৌধুরী সাহেব, আপনার কি মনে হয় কাজটা খুব ভালো হয়েছে? প্রেসিডেন্ট সাহেব নির্দেশ দিচ্ছেন তার সমর্থকদের যে যা গুলি করো। উস্কানি কে দিচ্ছেন? উস্কানিটা কে দিচ্ছেন? প্রেসিডেন্ট সাহেব বড় বড় অক্ষর লিখছেন, এটা সিডিশন। 6 জন কংগ্রেস সদস্য তাদের ক্ষমতা ব্যবহার করে তিনি শুধু বলছেন, কি বলেছেন? কথাটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যে সেনাবাহিনীর সদস্যরা আর্মি কোডে আছে, আর্মি কোডে আছে, যখন সেনাবাহিনীর অধ্যক্ষরা, পরিচালকরা ভুল বা বেআইনি অর্ডার দেন, আপনি ক্যারি আউট করবেন না। ঠিক সে কথাই তারা বলেছেন। 6 জন কংগ্রেস সদস্য বলেছেন, প্লিজ কোনো ইললিগাল অর্ডার, প্লিজ মাইন্ড ইট, কোনো ইললিগাল অর্ডার ক্যারি আউট করবেন না। আর তার জবাবে আমাদের প্রেসিডেন্ট কি বলছেন? আর 2টা এক্সাম্পল আমরা দিই আমি, ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। প্রেসিডেন্ট সাহেব, আপনার মনে আছে নিশ্চয়ই, তার আগে একটা অন্য কথা বলি, একটা যে আমাদের আমেরিকার একটা বড় একটা গুণ ছিল যে এক্সিকিউটিভ এবং এবং ডিওজে, তার মধ্যে একটা দেয়াল মাঝখানে আছে। কখনোই এক্সিকিউটিভ থেকে নির্দেশ পাঠানো হয় না ডিওজেকে কি করতে হবে কি করতে হবে না। আপনার মনে আছে 2 মাস আগে কি ঘটলো? প্রেসিডেন্ট সাহেব প্যাম বন্ডিকে, আমাদের অ্যাটর্নি জেনারেলকে টেক্সট পাঠালেন, প্যাম তুমি তো কোনো ব্যবস্থা নিলে না, এই যারা আমার বিরুদ্ধে কথা বলেছে, কে বলেছে? জেমস কোমি, লেটিশিয়া জেমস, আমাদের ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটর অ্যাডাম শিফ, যারা আমার বিরুদ্ধে কাজ করেছে, কোনো ব্যবস্থা নিলে না। তো সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে আমরা জানলাম কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আবারও বলি, এতদিন একটা দেয়াল ছিল বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড ডিওজের ইন্ডিপেন্ডেন্স মেনটেন করবার জন্য। এই কথাটা বলাটা অন্যায় হয়ে গেল। আমি যে বললাম আপনাকে এই মুহূর্তে যে এই কাজটা হচ্ছে, এটা আমাদের বলা উচিত। ইব্রাহিম সাহেব, আপনি একটু আগে বললেন যে আমরা সমালোচনা করবো না, ঠিক উল্টো। কারণ আমাদের দায়িত্ব অ্যাজ মেম্বার্স অফ দ্য মিডিয়া, কি দায়িত্ব? যারা ক্ষমতাবান তাদেরকে অ্যাকাউন্টেবল, তাদের দায়িত্ব পালনে বাধ্য করা। এবং সেই বাধ্য করা থেকে বলছি আমি, এই দেয়ালটা ভেঙে গেল, এই মাঝখানে দেয়ালটা ভেঙে গেল, এর ফলটা কি দাঁড়ালো? এর ফল দাঁড়ালো এই যে আমরা বলি কো-ইকুয়াল ব্রাঞ্চ, কংগ্রেস
কোর্ট এবং এক্সিকিউটিভ সমান শাসনতন্ত্রে আছে, সমান অধিকার ভোগ করে। অথচ এখন কি দেখলাম আমরা, যে না, যা বলছে প্রেসিডেন্ট সাহেব সেটাই আইন হয়ে যাচ্ছে। কমি সাহেবের কথায় আসি আমরা। কমি এবং লেটিশিয়া জেমস, আমরা জানি প্রেসিডেন্ট সাহেব অনেক আগে থেকে এদেরকে চিহ্নিত করেছেন তার শত্রু হিসেবে। কমির দোষটা কি ছিল? নির্বাচিত হওয়ার প্রথম দিন যখন দেখা হয় কমির সাথে 17 সালে, তখন প্রথম দেখা হওয়ার সময় ট্রাম্প সাহেব তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কার পক্ষে, তুমি কি আমার সাথে আছো? কমি বলেছিলেন, আমি আইনের পক্ষে। এই উনি কথা বলেছিলেন। এবং সেই একটা অভিযোগে পরে আমরা দেখেছি, আমরা রাশিয়া গেট ইনভেস্টিগেশন হয়েছে, এবং সেই রাশিয়া গেট ইনভেস্টিগেশনের কারণে কমির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। অভিযোগ কি উঠলো, যে তিনি কংগ্রেসকে মিথ্যাচার করেছেন। দুটো কাউন্টে তিনি ইন্ডাইট হলেন, কংগ্রেসকে মিথ্যাচার করেছেন। আর লেটিশিয়া জেমস কি করেছেন, তিনি নাকি ভার্জিনিয়া থেকে বাড়ি কিনেছেন, বাড়ি কেনার জন্য যে মর্টগেজটা, তিনি ভুল তথ্য দিয়ে মর্টগেজ নিয়েছেন। আরো ইন্টারেস্টিং হচ্ছে কি, এই তথ্যটা কোত্থেকে জানলাম আমরা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব শুধু যে ডিওজেকে ব্যবহার করে তাই না, তিনি সকল এক্সিকিউটিভ ব্রাঞ্চের সকল অফিসকে ব্যবহার করছেন তার শত্রুদের বিরুদ্ধে। একটা কমপ্লিটলি আননোন, আমরা জানিও নেই এই অফিসটার কথা। অফিসের নাম হচ্ছে, নামটা আমার মাথায় আসছে এই মুহূর্তে, ফিনান্সিয়াল রেগুলেশনের একটা অফিস আছে, যে অফিস এই মর্টগেজের হিসাব নিকাশ রক্ষা করে। সেই অফিস থেকে নতুন যিনি সেই অফিসের নির্বাহী হয়েছেন, তার মাধ্যমে আমরা জানতে পারলাম এরকম ইরেগুলারিটি নাকি হয়েছে। এটা একটা কমন প্র্যাকটিস, একজন লোকের একাধিক বাড়ি থাকতে পারে এবং একাধিক বাড়িতে তারা লোন নিতে পারে। এখন জানতে পারছি না, কোনো ভুল তথ্য ছিল না, কোনো ভুল তথ্য ছিল না, এটা কোনো ইরেগুলার ব্যাপার না। এটার নাম হচ্ছে ফেডারেল হাউজিং ফিনান্স এজেন্সি। ফেডারেল হাউজিং ফিনান্সিং এজেন্সি, এই এজেন্সির মাধ্যমে তাদের হাতে খবর টবর আছে, কে কি অ্যাপ্লাই করেছে, সেই খবর থেকে দেওয়া হলো ডিওজেকে। ডিওজে ব্যবহার করে কেস করলো লেটিশিয়া জেমসের বিরুদ্ধে। গতকাল কি ঘটলো, আদালতে সেই দুটো কেসকে খারিজ করে দেওয়া হলো। কি যুক্তিতে? যে যেই মহিলাকে, যেই ড্যান্সি হ্যালিগানকে নামের একটা সম্পূর্ণ 32 বছরের 34 বছরের একটা মেয়ে, যার কোনো অভিজ্ঞতাই নেই, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল লয়ালিস্ট ভেবে, তার অ্যাপয়েন্টমেন্টটাই অযৌক্তিক, ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট। কেমন? এটা একটা ব্যাপার। একটু আগে যেটা বললাম, গতকাল যেটা ঘটেছে, 6 জন কংগ্রেসম্যান প্রতিবাদ করেছেন, এবং এখন বলা হচ্ছে যে এই 6 জন কংগ্রেসম্যানের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হবে। আমরা আগে বলেছি কোকওয়াল ব্রাঞ্চের 6 জন কংগ্রেসম্যান কি বলেছেন, প্লিজ কোনো অন্যায় কাজ করবে না। সেই অন্যায় কাজ করবে না বলার প্রতিবাদে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট সাহেব আমাদের এই কথাটা বললেন। এখন ভিন্ন কথায় আসি আমি, যে কথাটা শুরু হয়েছিল আজকে যে ঘটনা ঘটেছে কি বলে হোয়াইট হাউসের সামনে বা ডিসিতে, শুধু নিন্দনীয় না, সর্ব উপায়ে আমাদের প্রতিবাদ করতে হবে। এই কারণে যে আমেরিকায় ভায়োলেন্স বাড়ছে। কেন? আমরা ইনটলারেন্ট হয়ে পড়ছি, আমরা অন্যের ভিন্ন মত সহ্য করতে পারি না, এটা একটা। আর গান কালচার, সবার হাতে বন্দুক, যে বন্দুকটা দিয়ে বন্দুক দিয়ে এই খুনের চেষ্টা হয়েছে, এটা হ্যান্ডগান, এবং হ্যান্ডগান কেনার কিছু নিয়ম আছে। একজন আমেরিকান সিটিজেন না হলে হ্যান্ডগান কেনা যায় না। যে ছেলেটি এই খুন করার চেষ্টা করেছে, আফগান 28 বছরের 27 বছরের ছেলেটি, যে মাত্র কয়েক বছর 2021 সালে আমেরিকা এসছে, সে কি করে গানটা কিনলো? নিশ্চয়ই ইলিগালি গানটা কিনেছে। তার মানে আমেরিকার গান লতে অনেক লুপহোলস আছে, সেই লুপহোলস ব্যবহার করা হচ্ছে। সেই গান ল সংস্কার না করে আমরা কি করছি, আমরা কান ধরে সব বিদেশি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ঢালাও ভাবে আমরা বিষেধগার করছি। ইন্টারেস্টিং, আজকে আমাদের ইমরান চৌধুরী আরো কি বললেন, গরিবদের বিরুদ্ধে তিনি বলে গেলেন, গরিবদেরকেও তিনি দোষী করলেন সমস্ত অপরাধের জন্য। আমি খুব নিন্দা করছি এই কাজটাকে। আমাদের কাজ অ্যাজ মিডিয়া কি, ভুলগুলি ধরে দেয়া, ক্ষমতাবানদেরকে অ্যাকাউন্টেবল করা, এটা আমাদের কাজ। যেটা তাহার আপনি বললেন, এই কাজটা যদি করতে ব্যর্থ হই আমরা, তাহলে আমরা মিডিয়ার কাজ করি কেন? আমরা মিডিয়ার কাজ তাহলে কেন করবো? আমরা তো কারো দালাল নই, আমরা তো কারো পক্ষপাত পুষ্ট নই। আমাদের গভীর দায়িত্ব হচ্ছে এই ভুলগুলি স্পষ্ট করে ধরে দেওয়া। আমেরিকা একটা গভীর সংকটে এই মুহূর্তে আছে, গভীর সংকটে আছে। এই যে সংকটে দেশটা বিভক্ত হয়ে পড়েছে, পক্ষ বিপক্ষ নিয়ে আছে।
আমাদের খুব জরুরি হচ্ছে, আমি মনে করি অ্যাজ মিডিয়া, অ্যাজ এথনিক মিডিয়া, আমাদের দর্শকদের এই কথা বোঝানো যে বেআইনি কাজ করবে না, এক নম্বর। কিন্তু তোমার আইন তোমার পক্ষে আছে যতক্ষণ তুমি আইনের সাথে আইনকে মেনে কাজ করবে। কেমন? থ্যাংক ইউ। জি, কি বলতে চাচ্ছেন বোধহয়? যে আমি একটু বলি যে আমার মনে হয় এটা আপনার টেলিভিশনের সাউন্ডের গন্ডগোল। আমি কোথাও বলি নাই যে সমালোচনা করা যাবে না। তো আমি এটা হাসান ভাই শুনতে পারলে এটা আমি বলার মানে এটা বলতে চাই না। হাসান ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা, সম্ভবত আপনার টেলিভিশনের সাউন্ডটাই গন্ডগোল। আমি একটা বলি আর ওটা শোনা যায় আরেক কথা। আমি বলেছি যে আপনার কথা তো আমিও শুনেছি, বাট আপনার কথা, আমার কথা হচ্ছে যে আমাদের সাংবিধানিক এবং আমাদের পেশাগত অধিকার হচ্ছে যে ক্ষমতায় থাকবেন তাদের অ্যাকাউন্টেবল করা এবং সমালোচনা করার রাইট আছে। যে ঘুম থেকে উঠে নিদ্রা যাপন পর্যন্ত আমরা সমালোচনা করবো, এটা কিন্তু কোনো নাই। আমি বলছি অসুবিধা কি? আপনি যখন খুবই ভালো, খুবই ভালো, আপনি মানে এই সমালোচনাটা নাগরিক দায়িত্ব, এটা খুব ভালো, আমি উৎসাহ দিই। মানে কিন্তু আমি বলতে পারছি যে আমি বলেছিলাম বিদ্বেষটা আমরা করব না। এই বিদ্বেষ যারা ছড়িয়েছে তারাই আজকের এই অবস্থার জন্য দায়ী। আমরা অনেক সময় বিদ্বেষ এবং সমালোচনাকে এক করে ফেলি। এটা যেমন আমাদের জাতীয়ভাবে একটা জিনিস, মানে এটা এখন আমেরিকাতেও এসে পড়ছে এবং এটা বিশেষ করে আমাদের মধ্যে। আমি সমালোচনা করি, আমি শেষ করি, আমি সমালোচনা আমরা করব, আমরা বিদ্বেষ করব না। আমরা এই যে ডোনাল্ড ট্রাম্প মানে তদন্তের নির্দেশ দিয়েছেন, এটা আইন অনুযায়ী এটা তদন্ত হতে পারে, ওটাকে বিদ্বেষের দিকে না দিয়ে যাওয়ার একটা চেষ্টা আমি করব, এটাই আমার কথা। আমি কখনো সমালোচনা করা যাবে না। জি, বিদ্বেষ আমি কখনো বলি নাই কোন প্রশ্নে এখানে গরিবদের কথা, এই কথা কিছু আসে নাই। আমি আসান ভাই এটা কোত্থেকে পাইলেন? ইব্রাহিম চৌধুরী, আপনি বলছেন আমাদের এই কথাগুলিকে আপনি বিদ্বেষ প্রসূত বলছেন। যখনই ট্রাম্পের বলি নাই, আমি আপনাকে কখনোই বলি না, আপনাদের কথা বলি নাই, বলতে হবে না। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনার যে লজিকটা আমি বলি, আপনি একটু আমাদেরকে জানালেন যে আমরা অনেক সময় ব্যয় করছি, ট্রাম্প সাহেব ঘুমিয়ে পড়েন, এটাও আপনার চোখে একটা বিদ্বেষ প্রসূত ভাবনা, তাই তো? আমরা আমাদের প্রেসিডেন্ট সমালোচনা করি, আপনাকে জানালাম, আপনি বলেছেন তো, এই তাই তো? এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি এইটা যে এটা আপনি করায় এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার কি মনে হয় আমাদের প্রেসিডেন্টের এই একই কথা, এই কথাটা প্রযোজ্য এই ব্যাপারটা? অবশ্যই এটা আপনি বললেও আপনি কখনো বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে দিন রাত্রি ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ করেন, এটা অপ্রয়োজনীয় কখনো বলেছেন আপনি? বাইডেন সাহেব তো দাঁড়িয়ে ঘুমাতেন আপনার তখন, মানে ওই নিরাপত্তার জন্য বলা হয়েছিল উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম্প সাহেব মিটিং এ বসে ঘুমিয়ে পড়েন, উনি বসে মিটিং এ বসতে বসতে সবার সামনে ঘুমিয়ে পড়েন, উনি বসে বসে ঘুমান। কিন্তু আমরা দেখছি বাইডেন সাহেব যে দাঁড়িয়ে ঘুমায়। ইব্রাহিম, আমি আপনাকে সমালোচনা করতে চাই না, কিন্তু প্লিজ ট্রাম্পের চেয়ে বড় ট্রাম্প হবেন না। মিডিয়ার লোকে বিশেষ করে সবাইকে বলছি আমি, আমার উপর কিছু আসর করছে আপনার ওই যে যারা বাইডেনের চেয়ে বড় বাইডেন হইতেন, আমি এটা থেকে সতর্ক থাকবো। জি প্লিজ, হলে খুব আমাদের সবার জন্য। আমার উপর এটা আসর করছে ওই যারা বাইডেনের চেয়ে বেশি বাইডেন হওয়ার চেষ্টা করছেন তাদের কাছ থেকে। এটা ব্যাপারে আমার সতর্ক থাকবো। এটা ভালো, আপনার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, জি বলেন। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে এখন বলেছেন যে বাইডেনের সময় থেকে এখন পর্যন্ত যত শরণার্থী সুবিধা দিয়েছেন সবগুলা স্থগিত এবং পুনর্তদন্ত করবেন, এটা কি নিউজটা একটু বলেন, আপনার কাছ থেকে নিউজটা হচ্ছে যে 21 সাল থেকে এবং এই বছরের 25 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত মানুষ রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, বিশেষ করে সীমান্ত দিয়ে, তাদের সমস্ত ইমিগ্রেশন আবেদনটা পরীক্ষা নিরীক্ষা হবে। অনেকগুলো ইমিগ্রেশন আবেদন গৃহীত হয়ে এরা গ্রিন কার্ড পেয়ে গেছেন। ইট ইজ এ ডেঞ্জারাস মুভ। এটা মানে অনেকেই মানে গ্রিন কার্ড পেয়ে গেছে এবং এদেরকে আবার পুনঃতদন্ত কাগজপত্র করার মধ্য দিয়ে পাইলে এরা কোনো আপিলও করতে পারবেন না। এটা শুনেন, এটা আমার ইমিগ্রেশন প্রসেসের একটা নিয়মিত পদ্ধতি, যে কোনো ফাইল তারা পুনঃতদন্ত করতে পারে। কিন্তু এটা এই যে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসাবে এই সময়টাকে ধরা হয়েছে, যেহেতু ওই সময়ে
মানে একদম দক্ষিণের সীমান্ত দিয়ে মানে একদম প্লাবনের মতো লোক এসেছেন, বাট যেভাবে আসেন মানে সমস্যাটা হইলো যে এখানে 1 বছর 2 বছর একটা বেটিং প্রসেসের মধ্যে দিয়ে এরা অনেকে গ্রিন কার্ড পেয়ে গেছে, অনেকে স্থায়ীভাবে বসবাস করতেছে। এখন তাদের ফাইনালি আবার যখন টানাটানি শুরু হয়েছে, প্রত্যেককে আলাদা করে বেটিং করা হবে, আলাদা করে তদন্ত করা হবে, এই নির্দেশটা দেওয়া হয়েছে। তো আমি মনে করি এটাকে বলে সমালোচনা, এটা বিদ্বেষ না। এই সমালোচনায় আমি বলতে চাই যে এটা একটা ভয়াবহ জিনিস, এটার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা উচিত। এই সময়ের মধ্যে যারা এসেছে তাদের নথিপত্র আবার পরীক্ষা করে দেখা হবে, এবং এই পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে ওইটার কোনো আপিল করা যাবে না। এই সিদ্ধান্তটা আসছে, এটার বিরুদ্ধে হয়তো এসিএলইউ মামলা করবে, সেই মামলা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আশঙ্কায় আছি। এবং এটা খুবই মানে এই বিরাট প্রায় 2 লক্ষ মানে অভিবাসী যারা অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে বা পাওয়ার প্রক্রিয়া আছে, তারা এটার মধ্যে পড়বেন, এবং এটার মধ্যে আমাদেরও অনেকেই পড়তে পারেন। মানে আমাদের কমিউনিটির যারা এই সময়ের মধ্যে গ্রিন কার্ড পাইছেন তাদের ফাইলটা যদি পুনঃ পরীক্ষা করা হয়, এবং এই সমস্ত পুনঃ পরীক্ষা কোনো জাজ করবে না, করবে প্রশাসনিক লোকজন, এবং সেখানে আপনার আর্গুমেন্ট নাই, প্রশাসনিক যখন ডিসিশন হয় এটা একতরফা। সো আমি মনে করি এটা একটা খুবই অশনি সংকেত। আমাদের কমিউনিটির যারা এটা শুনতেছেন তারাও যদি 2021 সালের ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে প্রসেস হয়ে থাকে, এই ব্যাপারে তাদের অ্যাটর্নির পরামর্শ নেওয়া বা নিজে নিজে প্রত্যেকের ইমিগ্রেশন কেস আলাদা নেওয়া উচিত। জি আবু তাহের। ওকে, সো আজকে যে হাসান ভাই, নাজমুল জি আরিফ কি বলতে চাচ্ছিলেন? আমার একটি প্রশ্ন রয়েছে, আপনি খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন যে 2021 সালে 20 জানুয়ারি থেকে 2025 সালে 20 ফেব্রুয়ারি। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে নথিতে, যে গুণগত সাক্ষাৎকার ও কঠোর নিরাপত্তা পরীক্ষার চেয়ে দ্রুততা ও সংখ্যা বাড়ানোর দিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যার জন্যই এতগুলো আমরা যেটা জানতে পেরেছি যে এত মানুষ গ্রিন কার্ড পেয়েছে, অনেকে বসবাস করছে। তো আমার একটা এজ এ জার্নালিস্ট হিসেবে যে প্রশ্ন টু দা পয়েন্টে, সম্প্রতি যারা গ্রিন কার্ড পেয়েছে, আপনি জানেন যে দেশ থেকে অনেকেই, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে যারা অ্যাজাইলাম করেছে, অ্যাজাইলাম প্রক্রিয়ায় এখন যেটা হয়েছে যে এখন আগে ইন্টারভিউ করা হচ্ছে। আগে যেমন করা হতো, অ্যাজাইলাম করলেই সোশ্যাল এবং ওয়ার্ক অথরাইজেশন দেওয়া হতো, দেন সে কেসটা চলতো। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেটা করছে যে ইন্টারভিউ সরাসরি কল করছে, এবং ইন্টারভিউতে সন্তুষ্ট হলেই গ্রিন কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। তা এখন যারা গ্রিন কার্ড পাচ্ছে, ভবিষ্যতে কি তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা, এটা আমার প্রশ্ন। এটা কেউ নিশ্চয়তা দিতে পারে না, যেহেতু ইমিগ্রেশনের আইনে আছে এই ইমিগ্রেশন। এমনকি আমরা যেমন আমি আবু তাহের বা হাসান ভাই, আমরা আমেরিকার নাগরিক, যেহেতু আমরা ইমিগ্রেশনের প্রসেসে নাগরিকত্ব হয়েছে, যে কোনো প্রশাসনিক সময় যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে আমাদের ফাইলটা আবার তারা পুনঃতল্লাশি করতে পারে। এখন এটা যদি কোনো একদিন সিদ্ধান্ত হয় যে তারা 1990 সাল থেকে আসছে, তাদের সমস্ত ফাইল দেখো, এটা হইতে পারে, এটার কোনো ডেফিনিট উত্তর নাই। এখন ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং যেহেতু ওই বাইডেন প্রশাসনের সময় লোক সংখ্যা কম ছিল, অনেক সময় দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন একটা ইমিগ্রেশন অফিস প্রতিদিন যদি 10টা ফাইল ক্লিয়ার করে, তখন হয়তো করা হয়েছে 50টা, তারা এখন বলতেছে এগুলা ঠিক মতো বেটিং করা হয় নাই, ও লেটস চেক এগেইন। এই চেক করতে গিয়েই আমাদের ইমিগ্রেশন যারা পাইছে, যারা অভিবাসী, যারা সাগর মহাসাগর পাড়ি দিয়ে আসছে, জঙ্গল পাড়ি দিয়ে আসছে, তারা আবার সংকটে পড়বে। সো এটা ইমিগ্রেশনদের জন্য এটা কঠিন বাস্তবতা। জি, সো আমি যেটা মনে করি এখানে, যে আপনি দেখেন যে যারা ইমিগ্রেশনের জন্য, এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প উনি বললেন যে চেইন ইমিগ্রেশন শব্দটা ইউজ করলেন, এটা ছিল ফ্যামিলি ইমিগ্রেশন। এটাকে তিনি পরে তার যে টার্ম, এটা ছিল চেইন ইমিগ্রেশন, হুইচ ইজ নেগেটিভ। এবং এটা দেখেন আপনি যে যারা আবেদন করেছে বিভিন্ন দেশ, যেমন আমি আমার ভাই বোনের জন্য আবেদন করেছি বা অন্য যারা আবেদন করেছেন, এদের আবেদনে আগে নর্মালি 10 বছরের মধ্যে হয়ে যেত, এখন 14 বছর 15 বছরের কোনো খবর নাই। বলা হচ্ছে যে ইমিগ্রেশন ভিসা যে প্রসেস, এই প্রসেসে মানুষ নাই, অনেক কাজ ব্যাকলগ হয়ে আছে। কিন্তু এই দিকে না গিয়ে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে যারা ইতিমধ্যে সুবিধা পেয়েছে তাদেরটাকে তদন্ত করছেন, রাইট? এটা হচ্ছে তার যে সংরক্ষণবাদী যে তার যে নীতি, এই নীতির একটা বহিঃপ্রকাশ। এটা ইব্রাহিম চৌধুরী অন্যভাবে বলেছেন, বাট আমি মনে করি দিস। জি নাজমুল ভাই কি বলতে চাচ্ছেন? বের করে ফেলে, এইটাই হচ্ছে মূল সমস্যাটা, এবং এই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা একটা সিম্পল কথা বলি, অনেকেই আমরা জানি না,
এখন এই যেই ধরনের এনফোর্সমেন্ট হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে, এই যে একটু আগে আপনি নিউ ইয়র্ক টাইমসের অনেকগুলো তথ্যের কথা বললেন, আজকে অনেকগুলো রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে। জি, এবং আমরা কি যারা অ্যাসাইলাম পেয়েছে আমাদের বাংলাদেশে, তারা কি জানে না যে আপনি যখন বলবেন যে দেশে গেলে আপনাকে মেরে ফেলবে, আর অ্যাসাইলাম পাওয়ার পরেই আপনি অন্য পথ দিয়ে দেশে ঘুরে আসবেন, আর আপনি মনে করবেন এই তথ্য ইমিগ্রেশনের কাছে নাই, কোনোভাবে আসবে না, এই ধারণা চিন্তা করা ঠিক না। এবং আপনারা আগে যে কথাটা আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, যে আগে একটা সুবিধা ছিল, এক এক ডিপার্টমেন্টের ফাইল এক এক ডিপার্টমেন্টে থাকতো। আপনি নিউ ইয়র্ক সিটিতে 20 বছর আগে ট্রাফিকের টিকিট আনপেড রাখছেন, কোনো সমস্যা নাই, কিন্তু কয়েক বছর সেই তথ্যটাও আপলোড করা হয়েছে আপনার ইন্ডিভিজুয়াল রেকর্ডে। এখন যখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে কোনো না কোনো ভাবে জাজ করার চেষ্টা করে যে আপনার এই দেশে অবস্থান কি, যখন আপনার আইডি চেক করে, তখন তাদের সামনে সব তথ্য চলে আসে, এবং এই তথ্যটাই হচ্ছে, এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এবং ইমিগ্রেশনের বিষয়টা ইন্টারপ্রিটেশনটা সব অফিসার একই রকম করবে তাও না, কিন্তু একটা উদাহরণ আপনাদেরকে দেই। কথা আছে, ইমিগ্রেশন নিয়মে আছে যে 6 মাসের বেশি বাংলাদেশে থাকলে গ্রিন কার্ড ধারীরা যদি রিএন্ট্রি পারমিট নিয়ে না যান, তাহলে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে প্রবেশাধিকার নাও দিতে পারে। এইটা কিন্তু ইমিগ্রেশনের আছে। কিন্তু আমি 2টা কেসের কথা বলি, একজন 9 মাস পরে এসেছে, তাকে ইমিগ্রেশন অফিসার একটা কথাও জিজ্ঞেস করে নাই, কিন্তু একজন 6 মাসের থেকে সামান্য 3 দিন বেশি এসেছেন, তাকে আটলান্টা কি ডালাস আমার ঠিক মনে পড়ছে না, ওইখান থেকে ফেরত পাঠানো হয়েছে। এটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, ল। এখন যেই অফিসারটা আপনাকে এন্ট্রি দিচ্ছে তার হাতে সবকিছু নির্ভর করছে। সে যদি ওই ক্রাইমটাকে সিরিয়াসলি মনে করে, হি ক্যান অ্যারেস্ট ইউ, হি ক্যান ডিটেইন ইউ। আর সে যদি মনে করে না ঠিক আছে একটু দেওয়া যেতে পারে, ফাইন, ইউ গেট ইট। কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে একজন অফিসার আপনাকে একবার রিপ্রিট দিচ্ছে কিংবা একবার আপনার বিষয়টা খেয়াল করেনি বলে পরবর্তীতে কোনো অফিসার করবে না, এটাও ঠিক না। এখানে আমি একটু যুক্ত করতে চাই একটা কথা, এই প্রসঙ্গে হয়তো আপনার আর সময় নাই। মানে এই নাজমুল যে বললো, সব তথ্য যখন মানে আবার পুনঃ তদন্তে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে যে আপনি ফ্লোরিডায় গিয়ে একদিন টিকিট খাইছেন, তখন আপনাকে ইমিগ্রেশন অফিসার কিন্তু এটা বলবে না, শুধু জিজ্ঞেস করবে যে তুমি কি কোনো অপরাধ করছো, আপনি উত্তর দিবেন মানে না, আমি কোনো অপরাধ করে নাই, ইট ইজ এ লাই, ইউ অলরেডি কনভিক্টেড ওই যে ট্রাফিক ভায়োলেশনে। আপনি ফেডারেল এজেন্সির মানুষের কাছে আপনি লাই করছেন, ইউ আর ডিসকোয়ালিফাইড টু গেট ইমিগ্রেশন। ভেরি সিম্পল। এইভাবেই তারা আজকাল অনেক কেচ করতেছে। এই যে নাজমুল ভাই বললেন যে একটা তদন্ত করতে গিয়ে অনেকগুলো পেঁচে পড়তেছে। সো ইট ইজ এ ডেঞ্জারাস টাইম। আমরা জানি না এটা থেকে মুক্তির পথ কি, তবে যারা শুনবেন ইন্ডিভিজুয়ালি, এই যে বললেন আমাদের বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসে ইমিগ্রেশন কেসের, ভাই আমার উপর খেপেন না, 80% আপনি মিথ্যা গল্পের উপর দাঁড়ানো, এই মিথ্যা টামলা এগুলা, এই গল্প করে আপনি করছেন। এখন এই গল্পগুলার তল্লাশি আবার যাইতে গিয়ে কোনটা দিয়ে কোনটা বাইর হয়, এগুলা নিয়ে আপনারা সতর্ক থাকেন। আরেকটা ব্যাপারে সতর্ক করে ইব্রাহিম চৌধুরী, আমি আপনার সাথে এবার সংযুক্ত করি। আমাদের অনেকেই ইমিগ্রেশনের কেস ফাইল করেন, অ্যাসাইলামের নাম শুধু ঠিকানা জায়গা চেঞ্জ করে, ঘটনা সব একরকম। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এবং তারা একই এলাকা থেকে, ধরেন বাংলাদেশ কিংবা সাউথ এশিয়া থেকে যারা আসছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাচাই করে দেখছে যে সবগুলো কেসের বেসিক পয়েন্টটা এক, এবং এইটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে, যে আপনার কেসটা যে জেনুইন না এইটা প্রমাণ করার জন্য ওইটা যথেষ্ট। একদমই রাইট। সো ইব্রাহিম চৌধুরী খোকন, যাই হোক, অন্য কেউ যেন এটাকে বিদ্বেষমূলক না বলেন যেন, কারণ ইব্রাহিম চৌধুরী খোকন একটু আগে যেটা বলেছেন যে ইট ইজ এ ডেঞ্জারাস টাইম, কোট আনকোট, এটাকে আবার কেউ বিদ্বেষমূলক বা উস্কানিমূলক মনে করবেন না প্লিজ। আমরা মনে করি সে আমার প্রতি বিদ্বেষ দিয়ে এটা বলছে, কিন্তু এটা যে আমাকে উপকার করার জন্য এই তথ্যটা দিচ্ছে, আমি এই তথ্যটাতে সমৃদ্ধ হতে পারি, সেটা সেইভাবে না দেখে আমি ধরে নিচ্ছে যে আমার প্রতি বিদ্বেষ। আমি বলছি এটা বিদ্বেষমূলক মনে করবেন না ভাই। ইব্রাহিম সাহেব বলেছেন তো ইট ইজ এ ডেঞ্জারাস টাইম, রাইট? সো এটাকে আপনি যেন সংজ্ঞায়িত না করেন যে উস্কানি দিচ্ছেন বা বিদ্বেষমূলক। এটা যেমন আমি তাহের একটু কথা বলি, আমাদের একটু ক্লিয়ার করা দরকার। আজকে একজন আফগান মুসলিমকে অভিযুক্ত করা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জানোয়ার বলেছেন যে আক্রমণ করেছে। এইটার যে ব্যাকল্যাশ, এই ব্যাকল্যাশটা তো কোন কমিউনিটিকে সাফার করতে হবে? তাহের মুসলিম কমিউনিটিকে সাফার করতে হবে। ওকে, ফাইন। তো আমরা এই এক পাগলের এই পাগলামিতে আমরা পুরো কমিউনিটি সাফার করতে যাচ্ছি। সো হোয়াট ইজ আওয়ার অল্টারনেটিভ?
না, এটাকে কেউ জাস্টিফাই এটা তো কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। আমরা জাস্টিফাই করছি না, একজন ইন্ডিভিজুয়াল আমেরিকান পাবলিক অপিনিয়ন, আমি যে কথাটা বলতেছি আমেরিকান পাবলিক অপিনিয়ন কিভাবে ড্রিভেন হয় সেটা বলছি। এটা বিকজ অফ মিডিয়া, বিকজ একজন ব্যক্তির যে এই পাগলামি যখন আপনি এই ন্যারেটিভটা যখন পুরো একটা কমিউনিটি বা একটা রিলিজনের উপর আপনি ইম্পোজ করবেন, এটাকে আপনি ন্যারেট করার চেষ্টা করবেন, তখন তো পুরো কমিউনিটি হবে, এটা মানে অটোমেটিকলি এফেক্টেড হবে। এটা কিছু করার নাই, এবং এটা হচ্ছে দীর্ঘদিন থেকে এটা হচ্ছে আপনার। যাই হোক, আজকে একটু আমরা যে ইভেন্টসি কি আছেন, তবে আমাদের একটা করণীয় আছে তাহের, এটা হচ্ছে অন্য কেউ কন্ডেম করার আগে আমাদের কন্ডেম করা উচিত। আমরা অবশ্যই কন্ডেম করি এই ধরনের ঘটনা, যে কোনো আপনার এই ধরনের সন্ত্রাসী ঘটনা হোক, অন্যায় হোক, শুটিং হোক, এটা তো আপনি আইনের দেশ, এখানে আইনকে ভায়োলেট করতে পারেন না। আপনি একজনের উপরে গুলি করে দিলেন, আপনি এটা কেউ কি এটাকে আপনার মানবে? এটা প্রশ্নই ওঠে না মানার। এটা আমরা কন্ডেম করি, এই ধরনের অপরাধের কন্ডেম করি আমরা। এবং যে দোষী, ওই লোক যে দোষী হয় তার বিচার হোক। যদি সে, এখন তো তাকে অভিযুক্ত করা হয়েছে, রাইট? এখন সে যদি আপনার দোষী সাব্যস্ত হয়, তার বিচার হোক। অন্য যদি কেউ লিঙ্ক থাকে তাকে করা হোক। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে ম্যারিড কাপল, এই যে আমি জাস্ট ফার্স্ট কয়েকটা লাইন পড়ে শোনাই। এটা হেডলাইন হচ্ছে আপনার গ্রিন কার্ড ইন্টারভিউজ এন্ড ইন হ্যান্ডকাফ ফর স্পাউস অফ ইউএস সিটিজেন, যেটা আগে বলেছিলাম। এটা ফার্স্ট প্যারাডাইম পড়ে শোনাই। The married couple filed into a federal building in San Diego last week for green card interviews that they believed would secure their future together in the United States. Half of each pair, মানে দুজন কাপলের কথা বলা হচ্ছে, half of each pair was American. Stephen Paul came with his British wife and their 4-month-old baby. Andrew Hemsmark, another person, Andrew Hemsmark arrived with her German husband days before their first wedding anniversary. Jason Cordero accompanied his Mexican wife. It was supposed to be celebratory milestone, the final step in the process to obtain US permanent residency. Instead, as each interviews with an immigration officer wrapped up, federal agents soaked in handcuffed the foreign spouse and took him in her way. I had to take my baby from my caring wife's arms, Mr. Paul 33rd said, recalling the moment that agent said they were arresting his wife, Katie. আর লম্বা স্টোরি আছে, জাস্ট ঘটনাটা শুনলাম। এই ধরনের স্টোরি তাহের প্রতিদিনই আসতেছে, এবং নিউজিক বলে একটা মিডিয়া আছে, নিউজিকে স্পেসিফিক্যালি এই নিউজগুলো ছাপা হয়। জি, যাই হোক, সো ইব্রাহিম সাদিক, এনি আদার কমেন্ট এই ঘটনার এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে? আমরা ইমিগ্রেশন নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থা, জালিয়াতি, এই সমস্ত কারণে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদেরকে, এবং মানে আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই যে আমরা সবাই আইন মেনে চলবো, আমরা ডিউ প্রসেস অবলম্বন করব, এবং একজন ইমিগ্রেন্ট যাতে হয়রানির শিকার না হয় সেভাবে আমরা সবাই সচেষ্ট থাকবো। থ্যাংক ইউ। আরিফ, আপনার কাছে একটু বাংলাদেশ প্রসঙ্গে একটু জানতে চাই, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন শোনা যাচ্ছে। আপনি যে বাংলাদেশে যোগাযোগ করেছিলেন, হোয়াট ইজ দি এক্সাক্ট নিউজ এবং কি হয়েছে ওনার? আনমিউট করুন, আপনার সাউন্ড আনমিউট করুন প্লিজ। আমি মূলত বিএনপি বিটের যে সংবাদকর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি বিএনপি যে প্রেস উইংস আছে সেখানেও কথা বলেছি। সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই বলতে যেটা বোঝাতে চাই, ওনার শারীরিক বিভিন্ন যে রোগের উপসর্গ নিয়ে উনি যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আগে যে কোনো সময়ের তুলনায় এখনকার যে সিমটম, এটাতে চিকিৎসকরা ভালো কিছু দেখছেন না। তো এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য আপনি জানেন যে এর আগেও উনি বাহিরে চিকিৎসার জন্য গিয়েছেন। তো এই মুহূর্তে আইসিইউ থেকে বাহিরের চিকিৎসার ব্যাপারেও চিকিৎসকরা কোনো কিছু বলছেন না। তো সত্যিকার অর্থেই প্রেস উইংস এবং অন্যান্য জায়গা থেকে বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা সর্বশেষ একটাই কথা বলেছেন যে আপনারা দোয়া করেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তো এখন আসলে কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে, ডাক্তাররা সহ একটা রিপোর্ট করবে এবং বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশেও একটা প্রেস কনফারেন্স আয়োজন করবেন বলে আমি যতটুকু জানতে পেরেছি।
থ্যাংক ইউ, আমরা ওনার সুস্থতা কামনা করি। হাসান ভাই, এনি আদার কমেন্ট? হাসান ভাই? না, নতুন কিছু বলার আমার নেই, আমি নতুন কিছু বলার নেই। ইব্রাহিম চৌধুরী খোকন, খোকন ভাই শুনতে পাচ্ছেন? অলরাইট, ওকে। আমি ওভারঅল ইমিগ্রেশন নিয়ে কথা বলি, যেটা হচ্ছে কি আমেরিকার ইমিগ্রেশন নীতি সম্পূর্ণ বদলে যাচ্ছে। এই নিয়ে কথা বলেছি এর আগে আমরা। যেমন এর আগে বছরে 1,25,000 উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া হতো, সেই নাম্বারটা কমিয়ে আনা হয়েছে 7,500-তে, 1.25 লক্ষ থেকে 7,500 নতুন পলিসিতে। এবং প্রায়োরিটি কারা পাচ্ছে? শ্বেতকায়রা, ইনক্লুডিং শ্বেতকায়রা ফ্রম সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার আফ্রিকানরা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পশ্চিম ইউরোপের যে সমস্ত শ্বেতকায়রা ভিন্ন মতের জন্য সমালোচনার সম্মুখীন তাদের দেশে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সোজা কথায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি শ্বেতকায়দের দেশ, একটি খ্রিস্টান দেশ এবং একটি রক্ষণশীল দেশ, তাদের পছন্দের মতো লোককে তারা এখানে অ্যালাউ করবে। এই হচ্ছে নতুন ইমিগ্রেশন পলিসি। এতে আমরা অসন্তুষ্ট হতে পারি, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সময় এই 3 ক্যাটাগরির লোক এখানে চান্স পাবে। ইউ হ্যাভ টু বি হোয়াইট, ইউ হ্যাভ টু বি ক্রিশ্চিয়ান অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনজারভেটিভ। এখন আমি ধরে নিচ্ছি যে আমরা যারা বাদামি তারা কেউই শ্বেতকায় নই, কেউ হয়তো বা খ্রিস্টান হতে পারি, অনুমান করি আমি, অনেকে রক্ষণশীল হতে পারেন, তাদের জন্য হয়তো ভাগ্য খুলে যাবে। কিন্তু ওভারঅল দেশটা এতদিন যাদের জন্য খোলা ছিল তা ক্রমান্বয়ে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ আরিফ, অ্যান্ড থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী থ্যাংক ইউ নাজমুল হাসান। দর্শক, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে ইমিগ্রেশনের যে কড়াকড়ি এবং ইমিগ্রেশন নিয়ে পুনঃতদন্ত, তারপরে নানান ধরনের আপনার শাস্তিমূলক ব্যবস্থা, এই বিষয়ে আসলে আমার মনে হয় যে সবাইকে সতর্ক থাকার সময় এসেছে এবং সতর্ক থাকবেন, কেয়ারফুল থাকবেন যাতে কোনো ধরনের আইনি খড়গের মুখোমুখি না হন। এছাড়া এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই। সো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা সতর্ক থাকবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।